এই চ্যাপ্টারে বেসিক্যালি একটা হসপিটালের ভেতরে কিরকম ভাবে ফার্মাসিতে ড্রাগস গুলো ডিস্ট্রিবিউট করা হয়, সেটা ইন পেশেন্টও হতে পারে, আউট পেশেন্টও হতে পারে। আউট পেশেন্টে বেসিক্যালি খুব একটা বেশি কিছু নেই, একটা লেআউটে দেওয়া আছে, মানে তোমার হসপিটালের ভেতরে ফার্মাসিটা দেখতে কিরকম হওয়া উচিত তার একটা আইডিয়াল একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেইটা একবার আমরা দেখব। আর যারা ভর্তি আছে তার সেই পেশেন্ট গুলোকে কিভাবে ফার্মাসি থেকে ড্রাগ গুলোকে দেওয়া হয়, এটাতে 3-4টে প্রসেস আছে। আর কিছু ওয়ার্ডস, কিছু টার্মস আছে যেগুলো সবসময় পরীক্ষাতে লাস্ট যেদিন থেকে ডিপ্লোমা ফার্মাসি স্টার্ট হয়েছে সেদিন থেকে এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। তোরা যদি কোশ্চেন পেপার দেখে থাকিস তাহলে দেখবি বেডসাইড ফার্মাসি, স্যাটেলাইট ফার্মাসি, ইউনিট ডোজ ডেলিভারি সিস্টেম, তো এই ধরনের কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডস গুলোকে একবার আমরা দেখি। আচ্ছা চলো তাহলে স্টার্ট করলাম। ড্রাগ ডিস্ট্রিবিউশন is one of the basic service provided by the hospital pharmacy। ঠিক আছে, আমরা এখনো ক্লিনিক্যাল ফার্মাসি পোর্শনে যাইনি, হসপিটাল ফার্মাসি চলছে। তো এই ড্রাগ ডিস্ট্রিবিউশনটা 3টে ক্যাটাগরিতে পড়ছে। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড, যেটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোলড সিস্টেম, ঠিক আছে। তারপরে নাম্বার 2 হচ্ছে ফার্মাসি কন্ট্রোলড ইন্টারেস্ট বেসড সিস্টেম, ফার্মাসি কন্ট্রোলড পেশেন্ট ইস্যু সিস্টেম। ঠিক আছে, আমি বেসিক্যালি 2 নম্বরটা কি আমি এক্স্যাক্টলি নিজেও জানি না, তাই আমি আর গেলাম না। আচ্ছা, ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম দুটো পার্ট আছে, আউট পেশেন্ট সার্ভিস অ্যান্ড ইন পেশেন্ট। আউট পেশেন্ট মানে ওই পেশেন্ট গুলো যারা হসপিটালে আসবে, ডাক্তার দেখাবে, ডাক্তার বলবে ঠিক আছে আপনি 7 দিন এই ওষুধগুলো খান আর বাড়ি চলে যাবে, ওরা হচ্ছে আউট পেশেন্ট। আর ইন পেশেন্ট মানে হচ্ছে যাদেরকে ডাক্তার বলবে না আপনাকে 3 দিন হাসপাতালে থাকতে হবে, থেকে আপনাকে এখানে ট্রিটমেন্ট করাতে হবে, তো ওকে একটা বেড দিয়ে দেবে, সে বেডে শুয়ে থাকবে আর সব ডক্টররা আসবে ওকে দেখে যাবে আর প্রেসক্রিপশন দিয়ে যাবে, তারা হচ্ছে ইন পেশেন্ট। প্রথমে আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখবো কি কিরকম ভাবে পেশেন্ট গুলোকে মানে ফার্মাসি থেকে ওষুধ দেওয়া হয়। ঠিক আছে, ওই জিনিসটাই লেখা আছে, আউট পেশেন্ট রেফার টু পেশেন্টস নট অকুপাইং বেডস ইন হসপিটাল, মানে তাদেরকে কোনো বিছানা দেওয়া হয় না, কোনো বেড ওদেরকে অ্যালট করা হয় না, ওরা আসবে মাইনর অ্যান্ড কমন ইলনেস এর জন্য ফিজিশিয়ানকে কনসাল্ট করবে, বাড়ি চলে যাবে। এটা হচ্ছে লেআউট অফ ওপিডি, মানে হচ্ছে দেখবি প্রতিটা হসপিটালের যেখানে ডক্টররা প্রেসক্রিপশন লিখছে ওদের চেম্বারের বাইরের দিকে একটা ওষুধের দোকান থাকে, সেই ওষুধের দোকানটা বেসিক্যালি দেখতে কিরকম হওয়া উচিত। এই 4টে বক্স যেটা দেখতে পাচ্ছিস, এই 4টে বক্স হচ্ছে বেসিক্যালি উইন্ডো, জানলা। এই জানলাতে একটা করে ফার্মাসিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট বসে থাকে। তোরা যখন ডিপ্লোমা ফার্মাসি ফাইনাল ইয়ারটা কমপ্লিট করে হসপিটালে ট্রেনিং করতে যাবি, সেই সময় তোদেরকে এইরকম একটা উইন্ডোতে বসিয়ে দেবে। এই উইন্ডোর পিছনে কিংবা এই সাইডটাতে তোদের জন্য অনেক ধরনের ড্রাগস রাখা থাকবে, যেখান থেকে উইন্ডো থেকে এখানে পেশেন্ট আসবে, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর পেশেন্ট একদম তলায় লেখা আছে, এখানে পেশেন্টেরা বসে থাকবে, তোর কাছে আসবে, এসে নিজের প্রেসক্রিপশন দেবে, তোকে প্রেসক্রিপশনটা সার্ভ করতে হবে। জেনারেলি এই লেআউটে দরজাটা বানাতে ভুলে গেছে, দরজা থাকবে এই সব কর্নারে। এইসব কর্নারে যখন দরজা থাকবে, পেশেন্ট এখান থেকে ঢুকবে, এই সাইডে র্যাকস গুলো রাখা থাকবে স্টোরিং অফ ড্রাগস এর। এই যে দরজাটা আছে, এই দরজাতে অনলি যারা এখানে অথরাইজড পারসন তারাই শুধু এন্ট্রি নেবার জন্য পারমিশন থাকবে, বাদ বাকি কাউরির জন্য পারমিশন থাকবে না। একটা ফ্রিজ লাগবে, রেফ্রিজারেটর লাগবে, তাই এখানে একটা রেফ্রিজারেশনের একটা পোর্শন দেওয়া আছে। র্যাকস অফ স্টোরিং ড্রাগস, তার মানে হচ্ছে কি যত ওষুধ আছে সব এখানে স্টোর করা হবে, আর এই উইন্ডোজ এর মধ্যে দিয়ে ওটাকে সার্ভ করা হবে। ঠিক আছে, আর যে তোমাদের স্যার অর ফার্মাসিস্ট বস থাকবে, সে এই অফিসে বসে থাকবে, তার কাছে অনেক ধরনের রেজিস্টার থাকবে, সেই রেজিস্টার গুলো মেনটেন করবে কি কোন ড্রাগ এলো, কোন ড্রাগ যাচ্ছে। আউট পেশেন্ট অ্যাক্টিভিটি চার্ট। অ্যাক্টিভিটি চার্ট মানে হচ্ছে কি কিরকম ভাবে একটা পেশেন্টকে কি কি করতে হবে, কি কি অ্যাক্টিভিটি হয় একটা আউট পেশেন্টের
পোর্শনটাতে। আচ্ছা, ওপর থেকেই দেখি কি লেখা আছে। আরএক্স মানে হচ্ছে প্রেসক্রিপশন রিটেন বাই দ্য ডক্টর। এই প্রেসক্রিপশনটা পেশেন্ট এসে ফার্মাসিস্টকে দিল। প্রেসক্রিপশন রিসিভড বাই দ্য ফার্মাসিস্ট। ফিলিং অফ প্রেসক্রিপশন ডিসপেন্সড টু পেশেন্ট। ফিলিং অফ প্রেসক্রিপশন মানে হচ্ছে প্রেসক্রিপশনে যা যা লেখা আছে সেই লেখা অনুসারে তাকে ড্রাগ নিতে হচ্ছে, মানে হচ্ছে ওটা সিলেকশন। লেবেলিং করতে হচ্ছে, তার মানে হচ্ছে এখন তো আর প্রেসক্রিপশন নিয়ে আলাদা আলাদা পাউডার গুলোকে মিক্স করে আমরা ড্রাগ তৈরি করি না, এখন সবকিছুই রেডিমেড ফর্মে অ্যাভেলেবেল আছে। যদি রেডিমেড ফর্মে অ্যাভেলেবেল থাকে আর প্রেসক্রিপশনে লেখা থাকে কি এসওএস, তাহলে লেবেলিং এ সেই ট্যাবলেট গুলোকে যেই খামে রাখা হবে সেই খামে লিখে দিতে হবে পরিষ্কার ভাবে, যখন আপনার ব্যথা হবে তখন এই ট্যাবলেটটা খাবেন। এটাই সর্ট অফ লেবেলিং। ঠিক আছে। বিআইডি যদি লেখা থাকে তাহলে বলে দিতে হবে কি দিনে দুবার খেতে হবে, সকালবেলা জল খাবারের পরে, রাত্রিবেলায় ভাত খাবার পরে। লাস্টে হচ্ছে প্রাইসিং। তো যতগুলো ডক্টর প্রেসক্রিপশনে ওষুধ লিখেছে সবগুলোর কি দাম হয় সেই দামটা তোমাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে। তো রিসিপ্ট অফ পেমেন্ট, তুমি কিছু ওষুধ ওকে ফ্রিতে দিতে পারো, কিছু ক্যাশ নিতে পারো, আর কিছু চার্জ, স্ট্যাটিস্টিক্স এন্ড রিপোর্টস। ঠিক আছে। প্রেসক্রিপশন ফিল্ড, রেগুলার প্রেসক্রিপশন এন্ড নার্কোটিক প্রেসক্রিপশন। দু ধরনের প্রেসক্রিপশন জেনারেলি মানে ওটাকে ভাগ করা হয়। এক হচ্ছে জেনারেল প্রেসক্রিপশন যেখানে সাইকোট্রপিক নার্কোটিক ড্রাগস গুলো নেই, আর যদি সাইকোট্রপিক নার্কোটিক ড্রাগস গুলো কোনো প্রেসক্রিপশনে থাকে তাহলে তার একটা জেরক্স রাখতে হয় হসপিটাল অথরিটিকে। এবার চলে এলাম, এটা গেল আউট পেশেন্ট। আউট পেশেন্টে বেসিক্যালি কিচ্ছু নেই। আউট পেশেন্টে এরকম একটা ঘর থাকবে, এই ঘরের মধ্যে পেশেন্টরা আসবে, তোমাকে ড্রাগস গুলোকে দিতে হবে। ঠিক আছে। তার অ্যাক্টিভিটির একটা চার্ট দিয়ে দিয়েছে একটা ফার্মাসিস্টকে কি কি করতে হয় আউট পেশেন্টে। আর এবার আমরা চলে এলাম ইনপেশেন্ট। ঠিক আছে। ইনপেশেন্ট মানে হচ্ছে দেখ ছবিতে দেওয়াই আছে কি একটা পেশেন্ট শুয়ে আছে আর তার একটা ড্রিপ চলছে আর সে অসুস্থ। ঠিক আছে। তো inpatient service, the drug distribution of inpatient department can be carried out from the outpatient dispensing area. The staff involved in the dispensing of drugs for outpatient can dispense drug for inpatient too. ঠিক আছে। অনেক গল্প লেখা আছে। বেসিক্যালি যেটা বলতে চাইছে কি ইনপেশেন্টে যে যারা ভর্তি আছে তাদেরকে ওই স্টাফ গুলোই দিতে পারে, সার্ভিস দিতে পারে। কেন কি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট তো আর 24 ঘন্টা চলে না। আউটপেশেন্ট ডিপার্টমেন্টের একটা টাইম আছে, তারপরে সেই তারাই চলে আসবে ইনপেশেন্টে। চারটে সিস্টেম, এই চারটে সিস্টেম পরীক্ষায় প্রতিবারই জিজ্ঞেস করে। সিস্টেম ফর ইনপেশেন্ট ড্রাগ ডিস্ট্রিবিউশন। এক নম্বর, ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম, মানে প্রতিটা পেশেন্টের জন্য আলাদা করে প্রেসক্রিপশন আর ফার্মাসিস্টকে ছুটতে হবে আলাদাভাবে, ড্রাগ গুলোকে নিয়ে এসে আলাদাভাবে দিতে হবে। ইন্ডিভিজুয়াল। কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম, যদি 5 তলা হসপিটাল হয় তাহলে প্রতিটা ফ্লোরে একটা করে ছোট ছোট ফার্মাসি তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে কম্বিনেশন অফ অ্যাবভ মেনশন, তার মানে হচ্ছে 1 আর 2 এর কম্বিনেশন। কিছু ড্রাগ প্রতিটা ফ্লোরে যেই ফার্মাসি আছে সেখানে, আর কিছু ড্রাগ যেগুলো খুব কস্টলি ড্রাগ আর খুব নট রেগুলারলি প্রেসক্রাইবড ড্রাগের ক্যাটাগরিতে পড়ছে, সেই ড্রাগ গুলোকে আবার ফার্মাসিস্টকে ছুটে যেতে হবে নিজের সেন্ট্রাল ড্রাগ স্টোর ও নিজের ফার্মাসি থেকে নিয়ে এসে জমা দিতে হবে। 4 নম্বর হচ্ছে ইউনিট ডোজ ডিসপেন্সিং মেথড, মানে প্রতিটা পেশেন্টের জন্য প্রতিবেলার জন্য ছোট ছোট খাম তৈরি করা আর তাকে খাওয়ানো। এই 4টে পদ্ধতি প্রচন্ড বড় হয়ে যাবে যদি এই পুরো ব্রড কোশ্চেনেও যদি সিস্টেম ফর ইনপেশেন্ট ড্রাগ ডিস্ট্রিবিউশনের উপরে কোশ্চেন দেয় তাহলে অনেক বড় আনসার হয়ে যাবে। এত বড় জেনারেলি দেয় না, জেনারেলি যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে একটা কিংবা দুটোকে ধরে দেয়। যেমনি ইউনিট ডোজ ডিসপেন্সিং মেথড, এটা সম্বন্ধে লেখো, কিংবা কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম এই সম্বন্ধে লেখো, এরকম ভাবে।
আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেমটা আগে দেখে নিই, এখানে কি বলতে চাইছে, কি অ্যাডভান্টেজেস আছে, কি ডিসঅ্যাডভান্টেজেস আছে। এখানে প্রথম জিনিস হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার, মানে ইন্ডিভিজুয়াল বলতে পেশেন্টটা ইন্ডিভিজুয়াল, প্রতিটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ডক্টর যেরকম ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন করছে, সেই প্রেসক্রিপশন গুলোকে নিয়ে নার্সিং স্টাফ আইদার ফার্মাসিতে গিয়ে দিয়ে আসছে, কিংবা নিচে যে ওষুধের দোকানটা আছে অর ফার্মাসি, সেইখান থেকে একজন আসছে, প্রতিটা প্রেসক্রিপশনকে তুলে নিয়ে যাচ্ছে নিচে নিজের স্টোরে গিয়ে, সেই প্রেসক্রিপশন দেখে দেখে একটা ব্যাগের ভেতরে সব ওষুধ ভরছে, বিলিং করছে, আর ওই ব্যাগ গুলোকে নিয়ে নিয়ে এসে নার্সিং স্টাফদের হাতে দিচ্ছে। তারা পেশেন্টের মাথার কাছে যেই ছোট পারা একটা টেবিল দেয়া থাকে, সেই টেবিলে গিয়ে রেখে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম। এর অ্যাডভান্টেজ হচ্ছে কি, ফার্মাসিস্ট ডাইরেক্ট প্রেসক্রিপশনটা হ্যান্ডেল করছে, আর নিজে দেখে ব্যাগের ভেতরে মেডিকামেন্টস গুলো রাখছে, আর গিয়ে পেশেন্টের হাতে ধরিয়ে আসছে। চান্সেস অফ এরর ইজ ভেরি লেস, তার কারণ একজন স্কিল্ড লোকই হ্যান্ডেল করছে। তার সাথে ও দেখতে পাচ্ছে কি কতটা ড্রাগ ওর স্টোরে আছে আর ডক্টর কি প্রেসক্রাইব করছে, তো সেই কারণে ও ইনভেন্টরি যেটাকে বলা হয়, সেই ইনভেন্টরিটাকে প্রপারলি কন্ট্রোল করতে পারছে। ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার খুব ছোট নার্সিং হোম যেগুলো আছে সেখানে মেনটেন করা হয়, খুবই ছোট নার্সিং হোম, ওই 50 বেডেড কিংবা 100 বেডেড নার্সিং হোম। দেখবি যখনই বাড়ির কোনো লোক এই ধরনের নার্সিং হোমে যখনই ভর্তি হয়, ডাক্তার এসে প্রেসক্রিপশন লিখে দেয়, নার্স তোমার হাতে ধরিয়ে দেবে আর বলবে যান কিনে নিয়ে আসুন। ছুটলো বাড়ির লোক একটা পাশের ওষুধের দোকানে, সে ওখানে একটা ব্যাগে ভরে দিয়ে দিল, একটা বড় সড়ো একটা বিল করলো, নিয়ে ওই ব্যাগটা নিয়ে এসে আমরা নার্সের হাতে দিই, নার্স নিয়ে এসে ওটা ফেলে দেয় মাথার কাছে পেশেন্টের। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম। ডিসঅ্যাডভান্টেজ আছে। নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, যখন তোমাকে ওই প্রেসক্রিপশনটা ধরালো, তুমি ছুটে গেলে ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দিলে ফার্মাসিস্টকে, ফার্মাসিস্ট ওষুধটা ভরলো, ভরে নিয়ে এসে তুমি দিলে, তো ইটস অলমোস্ট নট লেস দেন 30 মিনিটস, মানে মোটামুটি 30 মিনিট একটা টাইম কনজিউম হয়ে যায়। সেই 30 মিনিটস কিন্তু পেশেন্ট কোনো ট্রিটমেন্ট পায় না। ঠিক আছে, কারণ কি খুব ছোট নার্সিং হোম, ওদের কাছে ফ্লোর স্টকের কোনো গল্পই নেই, আর নার্স বারবার বলবে তাড়াতাড়ি আনুন ওষুধটা দিয়ে যান, এরকম ভাবে কথা বলতে থাকে। তো ডিলে, পসিবল ডিলে হচ্ছে রিকোয়ার্ড মেডিকেশনের পেশেন্টকে দেওয়ার জন্য ভালো রকম একটা ডিলে হয়ে যায়। আর তারপরে হচ্ছে ডক্টররা দেখবি অনেক বেশি ওষুধ লিখে দেয়, যেটা আলটিমেটলি খরচা হয় না, এই কারণে কস্টটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম, ঠিক আছে, এইখানে প্রতিটা নার্সিং স্টেশনের কাছে একটা ছোট্ট করে ফার্মাসি তৈরি করা হয়। কমপ্লিট ফ্লোর স্টক মানে কি, একটা পেশেন্টের যা যা জিনিস দরকার পড়ে মোটামুটি সব ড্রাগ ওর ভেতরে রাখা হয়। এই ড্রাগ গুলো রাখার দায়িত্ব হচ্ছে ফার্মাসিস্টের, সে সকালবেলায় এসে পুরো চেক করে ওখানে ভরে দেবে, কতটা কি শেষ হলো সেটার একটা রেকর্ড মেনটেন করলো, তারপরে ওখানে আবার যদি 10টা থাকার কথা, সে 2টো বেঁচেছে তাহলে 8টা ভরে ওটাকে 10টা করে দেবে, এরকম ভাবে ও মেনটেন করবে। ঠিক আছে, তো এইটা হলে যেটা হয়, মানে মানে সুবিধে যেটা আর অ্যাডভান্টেজ যেটা কি, ড্রাগ তো খুব রেডিলি অ্যাভেলেবেল, একটা পেশেন্ট যখনই ভর্তি হলো তাকে ইমিডিয়েটলি নার্সিং স্টাফ সেখান থেকে ড্রাগটা বার করলো, নিয়ে অ্যাডমিনিস্টার করে দিল, যেটা ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন সিস্টেমে গোলমাল হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে, এখানে মানে অতগুলো অ্যামাউন্টই ড্রাগ দেওয়া হচ্ছে পেশেন্টকে যতগুলো পেশেন্টের দরকার পড়ছে, তাই মিনিমাম রিটার্ন অফ ড্রাগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, নার্সিং স্টাফের হাতেই হচ্ছে পুরো আলমারিটা, সে ওখান থেকে একটা ড্রাগ বার করছে সে পেশেন্টকে। যেমনি আমি যদি ডেক্সট্রোজ ইঞ্জেকশনের কথাই বলি, পেশেন্ট ভর্তি হলেই নর্মাল স্যালাইন কিংবা ডেক্সট্রোজ স্টার্ট করে দেয়,
ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশনে দেখবি কি ডক্টর লিখে দেয় 15টা নর্মাল স্যালাইনের বটল নিয়ে এসো, তুমি 15টা নিয়ে এসে রেখেছো, দুদিন পরে ডক্টর দেখে বললো না আপনার পেশেন্ট তো ভালোই আছে, বাড়ি নিয়ে যান। তখন দেখলি কি 6টা অলরেডি বেঁচে আছে, তো রিটার্ন অফ মেডিসিন হয়ে গেল ওটা। আর যদি কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম মেনটেন করে, একটা আলমারি আছে, ডাক্তার বলে দিয়েছে কি দিনে 4 বার করে দিতে হবে, দিনে যদি 4 বার করে নর্মাল স্যালাইন যদি দিতে হয়, তো নার্স আসবে একটা করে বার করবে লাগাবে। ডক্টর যখনই বলবে কি ডিসচার্জ, তখন যতগুলো স্যালাইন বটলস ইউজ হয়েছে শুধু সেগুলোই বিল হবে, আর কোনো বিল হবে না। রিডিউসড ইন পেশেন্ট প্রেসক্রিপশন অর্ডার, মানে লোকেদেরকে ছুটতে হচ্ছে না প্রেসক্রিপশনটা নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফার্মাসিস্ট একটু কম দরকার হচ্ছে, ফার্মাসিস্টের কাজটা একটু কমে যাচ্ছে এখানটাতে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস কি আছে? যেহেতু ফার্মাসিস্ট হ্যান্ডেল করছে না, তো চান্সেস অফ মেডিকেশন এরর হবার একটা চান্স অনেক বেশি, ভুল হবার চান্স বেশি। কেন কি ফার্মাসিস্টরাই হচ্ছে ডক্টর ফর মেডিসিন, ওরাই জানে ওষুধটা কি, ওরাই জানে হোয়াট ইজ কেমিক্যাল, হোয়াট ইজ ড্রাগ, কোন জায়গাতে প্রেসক্রাইব করতে হবে, কিভাবে স্টোর করতে হবে, কিভাবে ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে। যদি এন্ড ইউজে যদি ফার্মাসিস্ট না থাকে তাহলে চান্সেস অফ এরর আছে। আচ্ছা, যখনই তুমি ফ্লোর স্টক সিস্টেমে যাবে, কমপ্লিট ফ্লোর স্টক সিস্টেম যদি তোমাকে মেনটেন করতে হয়, তাহলে অনেক বেশি ইনভেন্টরিটা ইনক্রিজ করে নিতে হচ্ছে। ইনভেন্টরি মানে হচ্ছে স্টক, তোমাকে অনেক বেশি স্টক কিনতে হচ্ছে। একটা সেন্ট্রাল ফার্মাসিতে থাকবে, তারপরে যতগুলো তুমি ছোট ছোট ফার্মাসি বানিয়েছো প্রতিটা স্টোরে, সবগুলোতে তোমাকে ভরতে হবে স্টক, কারণ তোমার অনেক স্টোরেজ আর তার সাথে স্টক দরকার। ঠিক আছে, এবার যখনই তুমি ফার্মাসিস্ট বাদ দিয়ে এরকম ছোট ছোট ফার্মাসি তুমি তৈরি করে দিচ্ছ হসপিটালের ভেতরে, তো কিছু নার্সেস, কিছু নন স্কিল্ড যারা আছে, তারা জানবে না কি কিভাবে কোন জিনিসটাকে স্টোর করতে হবে। তো সেই স্টোরেজের জন্য অনেক ড্রাগ ডিটোরিয়েট হতে পারে। আর এই সিস্টেমে নার্সিং স্টাফদের ওয়ার্কলোডটা একটু ইনক্রিজ হয়, কারণ কি ওদেরকে ড্রাগটা খুঁজতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা চলো তারপরে নেক্সট হচ্ছে ওইটারই পার্ট। যখনই আমি কমপ্লিট ফ্লোর স্টক আমি তৈরি করছি, তখন দু ধরনের ড্রাগস আসবে, এক হচ্ছে চার্জেবল আর একটা হচ্ছে নন চার্জেবল। নন চার্জেবল মানে হচ্ছে যেগুলো খুবই সস্তা, যেগুলো অলরেডি বেড ভাড়ার সাথে ধরা আছে, আর নার্সিং স্টাফরা অত কঠিন ভাবে সেটাকে কন্ট্রোল করে না, যার যেরকম লাগছে ইমিডিয়েটলি এমার্জেন্সি মেডিসিন হিসাবেই দিচ্ছে। চার্জেবল স্টক মানে হচ্ছে কি নার্সিং স্টাফদেরকে তার একটা ডাটা সিট মেনটেন করতে হচ্ছে, কোন পেশেন্টকে কতটা দিয়েছে চার্জেবল ড্রাগস। ঠিক আছে, তো এই চার্জেবল ড্রাগস যেগুলো আছে, এই চার্জেবল ড্রাগস গুলোকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, একটা মেনশন করতে হবে, আর সিঙ্গেল ডোজ হিসাবেই দিতে হবে। আর এই চার্জেবল ড্রাগে কি কি থাকবে সেটা পিটিসি ডিসাইড করবে কি 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 রাখা হবে। পিটিসি হচ্ছে একটা কমিটি, ঠিক আছে, এই কমিটি সম্বন্ধে আমরা পড়বো আরো 2-4টে ক্লাসের পরে। এই কমিটিটা ডিসাইড করবে একটা হসপিটালের ভিতরে, প্রতিটা হসপিটালে নিজস্ব পিটিসি থাকে, সেই পিটিসিরা ডিসাইড করবে কি একটা ফ্লোরে ওই রকম ফার্মাসিতে আমরা কি ধরনের ওষুধ রাখবো। ঠিক আছে, আচ্ছা, আর ব্যাস এটাই আছে। আর নেক্সট হচ্ছে নন চার্জেবল ফ্লোর স্টক ড্রাগস। এই ধরনের বাস্কেট থাকে, সেই বাস্কেটের ভেতরে রাখা হয়, ড্রয়ার সিস্টেম থাকে, নার্সিং স্টাফদের যখন দরকার পড়ে ওরা নিয়ে নেয়। ঠিক আছে, মোবাইল ডিসপেন্সারি ইউনিট, ছোট ছোট স্টেনলেস স্টিলের ট্রলি মতন আছে, এই ট্রলির ভেতরে ফার্মাসিস্টরা ড্রাগ নিয়ে পুরো হসপিটালে যতগুলো ছোট ছোট ফার্মাসি আছে আর যা যা ড্রাগ ডিসপেন্স করতে হবে ওদের নার্সিং স্টেশন গুলোতে, এই ট্রলি গুলোকে নিয়ে ওরা করে। আচ্ছা, কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ অর্ডার সিস্টেম এন্ড ফ্লোর স্টক সিস্টেম। ঠিক আছে, ফ্লোর স্টক সিস্টেমের ছবিটা আরেকবার দেখাই তোমাদেরকে। নিচে দেখো একটা ছবি দেওয়া আছে, তার ভিতরে কিছু ওষুধ রাখা আছে আর এই সাইডে কিছু
ছোট ছোট বক্সের ভেতরে ড্রাগস রাখা আছে, কিন্তু লিস্ট, ড্রাগস এর লিস্ট তো অনেক বড়। কিছু ড্রাগস এখান থেকে ফ্লোরে পেশেন্টকে দেওয়া হলো, আর যেই ড্রাগ গুলো ফ্লোরে নেই সেই ড্রাগ গুলোকে ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন করে পেশেন্ট পার্টিকে আনতে বলা হলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে কম্বিনেশন অফ 1 and 2। নাম্বার 4, ইউডিডি বলে এটাকে শর্ট ফর্মে। মোটামুটি প্রতি বছরই এই কোশ্চেন আসে, রাইট আ শর্ট নোট অন ইউনিট ডোজ ডিসপেন্সিং সিস্টেম। এই বছর আমি ইন্টারনালে দেবো এটা। ইউনিট ডোজ মেডিকেশন is defined as those medications which are ordered, packed, handled, administered, and charged in multiples of single doses unit containing predominant amount of drugs or supply sufficient for one regular dose application or use। বাপরে, খুব কঠিন ভাবে লেখা আছে, কিন্তু আমি যেটা খুব সহজ ভাবে বুঝেছি সেটি হচ্ছে নিচে দেখ একটা ছোট ছোট বাক্স দেওয়া আছে এই ছবিটার মধ্যে, উপরে একটা করে স্টিকার লেখা আছে, চিপকানো আছে, এই স্টিকারে পেশেন্টের নাম। ইউনিট ডোজ ডেলিভারি সিস্টেম মানে হচ্ছে কি পেশেন্টের ফার্মাসিস্টকে ওই রকম ওই স্টিলের ট্রলি নিয়ে আসতে হবে, নিয়ে এসে এর ভেতরে একটা প্রেসক্রিপশন আছে যেটা ডক্টর প্রেসক্রাইব করবে। যদি ফার্মাসিস্ট দিনে 2 বার আসে তাহলে 12 ঘন্টা হিসাবে সে ওষুধগুলো এর ভেতরে রেখে চলে যাবে। মানে সিঙ্গেল ডোজ রাখবে। যদি কোনো ফার্মাসিস্ট সকাল 6টায় যায় তাহলে তার দায়িত্ব থাকবে সকাল 8টার ওষুধটা রাখা, 10টার ওষুধটা রাখা, 12টার ওষুধটা রাখা, বিকেল 4টের ওষুধটা রাখা। এই পর্যন্ত ছোট ছোট প্যাকেট বানিয়ে বানিয়ে ও রেখে দেবে। তারপরের ফার্মাসিস্ট আবার ঢুকবে বিকেল 6টায়, সে আবার সারা রাতের ওষুধগুলো ছোট ছোট প্যাকেট বানিয়ে পেশেন্ট ওয়াইজ এর ভেতরে ভরে দেবে। তাহলে কি হচ্ছে, ফার্মাসিস্টের কন্ট্রোলে থাকছে প্রেসক্রিপশন, ফার্মাসিস্ট খুব ইজিলি ড্রাগের দামগুলোকে লিখে নিতে পারছে, কেন কি সিঙ্গেল ডোজ হিসাবে দিচ্ছে, হ্যান্ডলিংটা প্রপার হচ্ছে, স্টোরেজ যেটা আছে দেখ ছোট বক্স মানে হচ্ছে স্টোরেজটা প্রপার, একটা পেশেন্টের সাথে অন্য পেশেন্টের মিক্সিং হওয়ার চান্সেস কম, নার্সিং স্টাফদের ইজি টু অ্যাডমিনিস্টার ড্রাগ, পেশেন্টও ঠিক থাকছে, ফার্মাসিস্টেরও জবে কনফিউশন পোর্শনটা কম থাকছে। অ্যাডভান্টেজেস এই কথাগুলোই লেখা আছে, এই কথাগুলো দুবার তোরা পড়ে নিবি, ঠিক আছে। হ্যাঁ, একটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইট এলিমিনেটস ওয়েস্টেজ অফ ড্রাগ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্কিলড লোক খুব বেশি দরকার, আমাদের জন্য ভালো। এটা ডিসঅ্যাডভান্টেজ এখানে বলছে, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভান্টেজ। স্কিলড লোক মানে ফার্মাসিস্ট দরকার, ফার্মাসিস্ট যদি দরকার না হয় তাহলে এই কোর্সটা করেই তো লাভ নেই, ঠিক আছে। তো ফার্মাসিস্ট দরকার। সেকেন্ড হচ্ছে যখনই তুমি সিঙ্গেল ডোজ হিসাবে দিচ্ছ তো কস্ট অফ ড্রাগটা অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যায়। ওই 1 পোয়া আলু কেনা আর 5 কেজি আলু কেনার মতন ব্যাপার। তুমি যখনই অ্যামাউন্টটা কম কিনছো তাহলে তোমার টাকাটা বেশি দিতে হচ্ছে। হ্যাঁ, 1 পোয়া আলু যখনই তুমি কিনছো নিশ্চয়ই কোনো পচা আলু ওর ভেতরে থাকবে না, কিন্তু 5 কেজি আলু যখন তুমি কিনছো পচা আলু থাকার চান্সেস অনেক বেশি আছে। তার মানে হচ্ছে ওয়েস্টেজ কম, 1 পোয়া কিনলে ওয়েস্টেজ কম, আর 5 কেজি কিনলে অ্যাটলিস্ট 2টো আলু ওয়েস্ট হবে। আচ্ছা, এখানে আবার এর একটা ভাগ আছে ইউনিট ডোজের। কিভাবে? ফার্মাসিস্টের রেসপেক্টে সেন্ট্রালাইজ ইউনিট ডোজ ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে হচ্ছে কি, ভাই একটা হসপিটাল, 3তলা হসপিটাল, তার গ্রাউন্ড ফ্লোরে আছে মেইন ফার্মাসিটা, সেখান থেকে একটা আউট পেশেন্টের জন্য একটা কাউন্টার তৈরি করা আছে, সেটা আলাদা ওষুধ চলে যাচ্ছে, আর ইন পেশেন্টকে সাপ্লাই করছে সেন্ট্রালাইজড ইউনিট ডোজ ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, একটা জায়গাতে কি করছে, ঠিক আছে, প্রতিটা ফ্লোরে ফ্লোরে ফার্মাসিস্ট ট্রলি নিয়ে নিয়ে ঘুরছে না, সে এখান থেকেই সবকিছু পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, যখনই তোমাকে করতে হবে একটা জায়গা থেকেই, সেখানে নিউম্যাটিক টিউব সিস্টেম একটা খুব কস্টলি সিস্টেম, এই কস্টলি সিস্টেমটা থাকতে হবে। 2 নম্বর ছবিতে দেখ, সরি
একদম নিচের ছবিটাতে দেখ, নিচের ছবিটা হচ্ছে ওয়ার্ডের ভেতরে দুটো নার্সিং স্টাফ আছে। সেই নার্সিং স্টাফ ফার্মাসিস্টের জন্য একটা বটল পাঠাচ্ছে। কিভাবে পাঠাবে? একটা পাইপ দেওয়া আছে, আর সার্টেন মানে ওই পাইপের ভেতরে ঠিক এই পাইপের মতনই সিলিন্ড্রিক্যাল শেপের যেটা আছে সেটা ওরা ভরে দিচ্ছে। আর তারপরে চলে যায় 2 নম্বরে, এটা হচ্ছে তোর সেন্ট্রালাইজড ফার্মাসি, নিচে যেটা স্টোর বলতে পারিস সেটা আছে। আর এই পাইপের মাধ্যমে সেগুলো নিচে নেমে চলে আসছে। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা আছে, ডিফারেন্ট কালার করলে লোকেরা বুঝতে পারে কোন ফ্লোর থেকে আসছে। এর ভেতরে 3 নম্বরে ফার্মাসিস্ট ড্রাগ ভরছে, ওখান থেকে প্রেসক্রিপশনটা বার করলো। প্রেসক্রিপশনটা বার করার পরে ফার্মাসিস্টের কাজ হচ্ছে অ্যাকর্ডিং টু ওই প্রেসক্রিপশন ড্রাগস গুলোকে সেই কন্টেনারের ভেতরে প্লেস করে দেবে। প্লেস করে দিয়ে আবার করে কন্টেনারটাকে এখানে রাখবে, কন্টেনারটাকে এয়ার ভ্যাকিউম ক্রিয়েট দিয়ে ওটাকে আবার করে টেনে নেবে। ঠিক আছে, এইটা দিয়ে ব্যাক করে যায়, এখানে রেখে দেবে, এটা চলে যাবে আর আবার করে নার্সিং স্টাফের কাছে সেই কন্টেনারটা পৌঁছে যাবে। নার্সিং স্টাফ সেই কন্টেনারটা খুলে সেখান থেকে ড্রাগ গুলো পেশেন্টকে প্রেসক্রাইব করা স্টার্ট করে। ডিসেন্ট্রালাইজ ইউনিট একটা হলো সেন্ট্রালাইজড, এটা হলো সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজ কে আমাকে নিউম্যাটিক টিউব সিস্টেম দিয়ে করতে হবে। ডিসেন্ট্রালাইজে ফার্মাসিস্টকে ছুটতে হবে। ফার্মাসিস্টকে ওই ঠেলা যেটা ছিল ছোট্ট বড় স্টিলের যেটা তৈরি করা আছে সেটা নিয়ে নিয়ে সব জায়গাতে ঘুরে ঘুরে চেক করতে হবে, রিচেক করতে হবে আর ড্রাগ গুলোকে প্লেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ডিসপেন্সিং অফ কন্ট্রোল ড্রাগ। কন্ট্রোলড ড্রাগ মানে হচ্ছে নার্কোটিক ড্রাগস। তোমাকে নার্কোটিক ড্রাগস কে তুমি কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে তুমি দেবে। নার্কোটিক ড্রাগ তার জন্য একটা সেপারেট ইউনিট থাকবে প্রতিটা সেন্ট্রালাইজড ফার্মাসিতে। এই সেন্ট্রালাইজড ইউনিটে তোমাকে প্রেসক্রিপশনটা স্টোর করতে হবে। আর যদি কোনো পেশেন্টকে তুমি পাঠাচ্ছ ড্রাগটাকে, তাহলে সেই পেশেন্টের ফুল নাম, অ্যাড্রেস, ডেট, নেম অ্যান্ড স্ট্রেংথ অফ ড্রাগ, কোয়ালিটি অফ ড্রাগ, সিগনেচার অফ প্রেসক্রাইবার মানে ডক্টরের, ডোজ অ্যান্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা নার্সিং স্টাফরা লিখে দেবে। এরকম ভাবে তোমাকে ডাটা সিট মেনটেন করতে হবে, তাহলেই তোমার ড্রাগটা ঠিকঠাক জায়গাতে থাকবে। আর এটা করতে হবে নার্কোটিক ড্রাগস আন্ডার নার্কোটিক অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985। এই 1985-এ এই রুলটা তৈরি করা হয়েছিল কি যখনই প্রেসক্রাইব করব আমরা ওটাকে মেনটেন করব। আর যদি কোনো কারণে ডক্টর বললো কি না আর দিতে হবে না, তাহলে ফার্মাসিস্টের দায়িত্ব হচ্ছে সেই ড্রাগটাকে ডেস্ট্রয় করা। ওয়াটার সিঙ্কে সেই ড্রাগটাকে ফেলে দিয়ে জলটা চালিয়ে দিতে হবে, আর সেটাকে লিখে রাখতে হবে নোটের মধ্যে কি ক্যান্সেলড বাই দ্য ডক্টর অর রিফিউজড বাই দ্য পেশেন্ট, কি কারণে ও ডেস্ট্রয় করেছে। পকেটে ভরে নিয়ে গেলে হবে না। আচ্ছা, এটা আরেকটা খুব ভালো জিনিস, এটা এখন পর্যন্ত ইন্ডিয়াতে সেরকম ভাবে স্টার্ট হয়নি, নোভেল ড্রাগ ডিস্ট্রিবিউশন মেথড। আমাদের বইয়ে তো নেই এই ব্যাপারটা। যেহেতু আমি এই স্লাইড গুলো খুব রিসেন্ট তৈরি করা স্লাইডের ভেতর থেকেই আমি নিয়েছি। আচ্ছা, নোভেল ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ কন্ট্রোলড বাই দি রোবটস, রোবোটিক ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা বলতে। ঠিক আছে, অত ডিটেল আমরা যাব না, আমরা কয়েকটা ছবির মধ্যে দিয়ে দেখবো কি বলতে চাইছে। সব থেকে প্রথমে দেখ, এখানে যে ছবিটা দেওয়া আছে তার ভিতরে ছোট ছোট পাউচ দেওয়া আছে, যে পান মশলার পাউচের মতন দেখতে। পান মশলার পাউচে যেরকম কোম্পানির নাম থাকে, এখানে কোম্পানির নামটা নেই, এখানে দেওয়া আছে টাইমটা। এখানে লেখা আছে সকাল 8টা AM, 8টা AM মানে সকালই, আর আছে বারকোড। সকাল 8টার সময় পেশেন্টের নাম হচ্ছে জন ডো,
তার নামটাও দেওয়া আছে, তাকে কি কি ওষুধ খেতে হবে সেইটা সকাল 8টার দেওয়া আছে। তারপরে জন ডোকেই দুপুর 12টার সময় কি ওষুধ খেতে হবে সেইটাও দেওয়া আছে, আর ওষুধের ভেতরে কি কি আছে সেটাও লেখা আছে। কোয়ান্টিটি 1 AWA প্রিও, অ্যাভাপ্রো, ক্যাপ্রিন, কোয়ান্টিটি 1 ক্যাপ্রিন, মানে একটা ক্যাপসুল কিংবা একটা ট্যাবলেট তার ভেতরে দেওয়া আছে। খুব ইজি ভাই, পেশেন্টের হাতে যখন সকাল 8টা পেয়ে গেছে ও, সে দেখবে, ছিঁড়বে, খেয়ে নেবে, তাকে ভাবতে হবে না ওকে কি ঠিক ওষুধ খেলাম কি ভুল ওষুধ খেলাম। ঠিক ওই রকমই নার্সিং স্টাফকে বারবার দেখে দেখে ওষুধ দিতে হবে না, অনেক টাইম বাঁচবে, আর অনেক পেশেন্ট কমপ্লায়েন্স। ঠিক আছে, তার জন্য একটা ছোট প্যাকেজিং মেশিন লাগবে, আর এরকম একটা মেশিন লাগবে। সেই মেশিনটার বেসিক কাজ হচ্ছে এই অরেঞ্জ পোর্শন যেটা দেখছিস, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রাগস গুলোকে ভরে দেওয়া আছে। পুরোপুরি কম্পিউটারাইজড ব্যাপারটা, কম্পিউটারে প্রেসক্রিপশনটাকে ফিড করতে হয়, টাইম এন্ড ডেট এর রেসপেক্টে ফার্মাসিস্টের দায়িত্ব হচ্ছে কম্পিউটারে ফিড করা। ফিড যখনই হচ্ছে, আর এখান থেকে অটোমেটিক্যালি জিনিসটা পাউচ সিস্টেমে বেরিয়ে চলে আসছে আর প্যাকেজিং অবস্থাতে আসছে। তারপরে সেগুলোকে নিয়ে পেশেন্টের ঘরে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে একটা ছোট বারা দেওয়া আছে কিভাবে অটোমেটেড প্রসেসটা কাজ করে। প্রথমে হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন করলো 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে প্রেসক্রিপশনটা ফার্মাসিস্ট পড়লো, 3 নম্বর হচ্ছে ফার্মাসিস্ট সেই প্রেসক্রিপশনটা কম্পিউটারে ইনপুট করলো, 4 নম্বর হচ্ছে কম্পিউটার ওটাকে ওই মেশিনটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার আর রোবট, সেই রোবটটা বারকোড দিয়ে বারকোড তৈরি করে করে সেরকম ছোট ছোট পাউচ তৈরি করলো। ওই ছোট পাউচ তৈরি করার পরে নার্সিং স্টাফরা সেটাকে খাইয়ে দিল পেশেন্টকে, 5 নম্বরে লেখা আছে। ঠিক আছে, ব্যাস। আর এটা হচ্ছে কয়েকটা ছবি রোবোটিক ড্রাগ ডিসপেন্সিং এর। ঠিক আছে, এবার বলো কোনো কনফিউশন আছে কিনা। বাজছে সকাল 10টা 45, আরো 15 মিনিটস আছে, যদি পারমিশন দাও তাহলে আমি আর একটা পোর্শন কমপ্লিট করব। আজকে আপনি পার্থ শুনতে পেলাম না, আরেকবার। পার্থ বোধহয় তোমার সাউন্ড ইস্যু আছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পাচ্ছি। ওই বলছি যে আজকে আর একটু বেশি সময়ও নিতে পারেন, কোন স্যার এখনো কোনো টাইম দেয়নি, 11টা 11:30টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, মানে তোমাদের এমবির গল্প আছে না, ওই 1 MB, তো আমাকে তো 400 MB তোমরা দিয়েছো, সেই 400 MBটাই খেতে হবে, তার বেশি খিদে পেলে তার দেবে না তোমরা। তো 400 MB এখনো হয়নি, তাই না? স্যার 400 এমবি হতে, হ্যাঁ 400 এমবি হতে স্যার দেরি আছে। এখনো 100ই হয়নি। 100 হয়নি? ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটুখানি ক্লিনিক্যাল পোর্শনে চলে যাই। ঠিক আছে, ক্লিনিক্যাল পোর্শনে একটা চ্যাপ্টার আছে, যেমনি আমাদের ফার্স্ট ইয়ার একটা চ্যাপ্টার ছিল নন কমিউনিকেবল ডিজিজেস, সেরকমই একটা চ্যাপ্টার আছে এখানে ডিজিজ ম্যানিফেস্টেশন এন্ড প্যাথোফিজিওলজি। তো ডিজিজ ম্যানিফেস্টেশন এন্ড প্যাথোফিজিওলজিতে কিছু আছে তোমার নন কমিউনিকেবল ডিজিজ, আর একটা দুটো আছে বোধহয় কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজের ভেতরে আছে হেপাটাইটিস আছে, টিউবারকুলোসিস আছে। নন কমিউনিকেবল এর ভিতরে অবভিয়াসলি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকবে, ডায়াবেটিস থাকবে, এপিলেপসি আছে, ক্যান্সার আছে। ঠিক আছে, তো যেহেতু আমি ফার্স্ট ইয়ারকে এই একদিন কি 4-5 দিন আগে আমি এই কয়েকটা জিনিস দেখাচ্ছিলাম, তো এগুলো আমার রেডি আছে। তো কার্ডিওভাস্কুলারটা আমরা আজকে ছোট্ট করে শেষ করে দিতে পারি, এমনি তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা খুব ভালো করেই জানো কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ফার্স্ট ইয়ারে পড়েইছো, আর আরেকবার পড়লেই তোমাদের হয়ে যাবে। তাও যেহেতু টিচার আমি, আমার একটা দায়িত্ব তো থেকেই যায়, একবার যা লেখা আছে সেটাকেই রিডিং করার কিংবা গল্প আকারে বলার। আচ্ছা ঠিক আছে, তো কার্ডিওভাস্কুলার ডিজিজের সব থেকে প্রথম সিমটম আমরা জানি সেটা হচ্ছে এনজাইনা। এনজাইনা মানে হচ্ছে নাথিং বাট আ পেন, কিন্তু পেক্টোরিয়াল গ্রেডল রিজনে যদি পেন হয় সেটাকে আমরা এনজাইনা বলি। ঠিক, আচ্ছা, অনেক কথা লেখা আছে এনজাইনা সম্বন্ধে, তোমরা অবশ্যই জানো
আর আবার করে রিডিং করার কোনো মানে হয় না। শুধু কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করে দিচ্ছি এই লোকটাকে দেখিয়ে। এই লোকটা যেই পোর্শনটা লাল আছে সেই পোর্শনটা হচ্ছে বেসিক্যালি ও ব্যথা অনুভব করছে। এবার ব্যথাটা হচ্ছে কেন? ব্যথাটা হওয়ার কারণ হচ্ছে অ্যাঞ্জাইনা। ভালো কথা। এবার অ্যাঞ্জাইনা কোন জায়গাতে হয়? হার্টের মধ্যে হয়। তাহলে আমি হার্টের ডায়াগ্রামটাতে আমি চলে গেলাম। এই হার্টের ডায়াগ্রামে এগুলো হচ্ছে কোরোনারি আর্টারিজ, যেগুলো জালের মতন হার্টটাকে ধরে রেখেছে। বেসিক্যালি ধরে রাখেনি, ওই অক্সিজেন আর নিউট্রিশন সাপ্লাই করছে। তো এই কোরোনারি আর্টারির ভিতরে দেখো একটা ছোট্ট বড় রাউন্ড বানানো আছে। আমি জানি না তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ কিনা, তাও একটু দেখার চেষ্টা করো। পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। দেখো একটা ছোট বড় রাউন্ড বানানো আছে। এই রাউন্ডটাকে আবার এখানে বড় করে দেখানো আছে, মানে একদম টপে। এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। একটা ব্লাড ভেসেলস এর ভেতরে যখন কোনো কারণে ক্লট ফরমেশন হচ্ছে কিংবা অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, তখন সেটা চিপকে যাচ্ছে আর ব্লাড ফ্লোটা ইনক্রিজ হচ্ছে না। ব্লাড ফ্লো ইনক্রিজ না হলে হার্টের মাসলস গুলো কাঁদছে, কাঁদার জন্য সেটা আমরা ব্যথা হিসাবে আমরা বুঝতে পারছি। আর এই ব্যথাটা হচ্ছে এই লোকটার পুরো হাত থেকে নিয়ে কান পর্যন্ত। এটাই হচ্ছে এনজাইনা। টাইপ অফ এনজাইনা খুব ভালো করে জানো। স্টেবল এনজাইনা আছে, আনস্টেবল এনজাইনা আছে, ভেরিয়েন্ট এনজাইনা আছে। ভেরিয়েন্ট এনজাইনা ভেরি রেয়ার। জিনিসটা কি আমিও জানি না, ঠিক আছে। যদি তোমাদের জানার ইচ্ছে হয় গুগলে যাবে, সার্চ করবে ভেরিয়েন্ট এনজাইনা। ভালো করে বাংলায় শিখতে হবে। বাংলায় শিখে এর পরের ক্লাসে আমাকে বোঝাবে কি হোয়াট ইজ ভেরিয়েন্ট এনজাইনা। আর যদি শেখার ইচ্ছে না থাকে তাহলে আমাকেও বোঝাবার দরকার নেই, ঠিক আছে। তো আলাদা ব্যাপার এটা। স্টেবল এনজাইনা হচ্ছে পেইন ইউজুয়ালি গোজ অ্যাওয়ে, মানে স্টেবল এনজাইনা। একটা লোক ছুটে উঠছে 4 তলা, বুকে ব্যথা স্টার্ট হলো, তার কারণ হচ্ছে কি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, অক্সিজেন দরকার। সামহাউ ওর ব্লাড ভেসেলস গুলো সেই অ্যামাউন্ট অফ ব্লাড ক্যারি করতে পারছে না, তাই ওর হার্ট মাসলস গুলো কান্নাকাটি স্টার্ট করেছে। 4 তলা ওঠার পরে ওর প্রচন্ড বুকে ব্যথা হলো। তোরা ছিলিস সামনে, তোরা বললি কি স্যার শুয়ে পড়ুন। শুয়ে পড়লাম আমি। উইদিন 15 মিনিটস আমার ব্যথাটা কমে গেল। কেন কি শুয়ে পড়া মানেই হচ্ছে রেস্টিং কন্ডিশনে চলে এলাম। রেস্টিং কন্ডিশন মানে ডিমান্ড অফ অক্সিজেন, ডিমান্ড অফ নিউট্রিশন আমার কমে গেল। যখনই আমার ডিমান্ড অফ অক্সিজেন আর নিউট্রিশন কমে গেল, তখনই হার্ট বিট, হার্ট পাম্প স্লো হয়ে গেল, আমার ব্যথা কমে গেল। সেই সময় আমাকে বলা হবে স্টেবল এনজাইনা পেশেন্ট। স্টেবল এনজাইনা আনস্টেবল এনজাইনাতে কনভার্ট হয়ে যায় যদি ট্রিটমেন্ট না হয়। আনস্টেবল এনজাইনা মানে হচ্ছে এই যে বসে পড়াচ্ছি তোদেরকে, এই সময় যদি আমার বুকে ব্যথা স্টার্ট হয়ে যায়, তখন এটাকে বলা হবে আনস্টেবল এনজাইনা। এই আনস্টেবল এনজাইনা কিছুতেই কম হয় না। যদি পেশেন্টকে শুইয়ে দেওয়া হয় তাও কম হবে না, পেশেন্টকে কিছু মেডিসিন দেওয়া হয় এনজাইনার, তাও এটা কম হয় না। এই জায়গাটাতেই হচ্ছে আনস্টেবল এনজাইনার প্রবলেম। আর আনস্টেবল এনজাইনা ডাইরেক্টলি হার্ট অ্যাটাক করে আর পেশেন্ট মারা যায়। কজেস অফ এনজাইনা খুব বাজে বাজে আছে। টোব্যাকো ইউজ, ওটা তুমি খৈনি খাও, পুড়িয়াই খাও, স্মোকিংই করো, যে খাবে তার হবে। নেক্সট হচ্ছে ডায়াবেটিস। যার ডায়াবেটিস আছে তার হওয়ার চান্সেস খুব বেশি। কেন কি ডায়াবেটিস থাকা মানে হচ্ছে হাই অ্যামাউন্ট অফ গ্লুকোজ ব্লাড ভেসেলস এর ভেতরে আর ফ্রি র্যাডিক্যালস তৈরি করে। ফ্রি র্যাডিক্যালস তৈরি করা মানেই হচ্ছে তোমার এন্ডোথিলিয়াম লেয়ারটা খারাপ হচ্ছে। এন্ডোথিলিয়াম লেয়ার মানে হচ্ছে ব্লাড ভেসেলস এর ভেতরের লেয়ার। ঠিক ওরকমই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারও হার্ডনিং অফ আর্টারিজ মানে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য হয়। ঠিক আছে, তাহলে 3টে টোব্যাকো ইউজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এই স্লাইডে। তারপরে স্লাইডে যার কোলেস্ট্রল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি। ব্যাড কোলেস্ট্রলের ভেতরে হচ্ছে VLDL, LDL, ট্রাইগ্লিসারাইড এন্ড কোলেস্ট্রল। VLDL ফুল ফর্ম হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, LDL মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড তো ট্রাইগ্লিসারাইডই, আর একটাই ভালো আছে HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন পাওয়া যায় সামুদ্রিক মাছ, আলমন্ড, কাঠবাদাম, ওয়ালনাট মানে হচ্ছে আখরোট।
ঠিক আছে। আর যে কোনো ধরনের ছোট মাছ তার ভেতরেও কিছু না কিছু অ্যামাউন্ট থাকে, ঠিক আছে। আর এই ব্যাড কোলেস্ট্রল গুলো সব কিছুতে আছে, খাসির মাংস খাওয়া, সব ভালো ভালো জিনিসের ভেতরে এই ব্যাড কোলেস্ট্রল গুলো আছে, সিঙ্গাড়া, পিৎজা। আর এই ব্যাড কোলেস্ট্রল আর এইসব ব্যাপারগুলো আরো বেশি এগ্রিভেট হয় যদি ফ্যামিলিতে কাউরির হার্ট ডিজিজ থাকে, তাহলে জেনেটিক ফ্যাক্টর হয়ে যায়। জেনেটিক ফ্যাক্টর মানেই হচ্ছে কি ভাই তোমার হওয়ার একটা চান্স আছে। আবার যার বয়স 45 হয়ে গেছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য হচ্ছে 55, তাদের আবার চান্সেসটা অনেক বেশি। আবার আমাদের মতন লোক যারা একদমই এক্সারসাইজ করে না, তাদের তো মানে আবার মানে চান্সেসটা বেড়ে যাচ্ছে। আর এক্সারসাইজ না করলেই মোটা হবে, ওবেসিটি, এটাও হয়ে আছি। আমরা একদম আইডিয়াল ক্যান্ডিডেট, আমি নিজেকে দেখতে পাচ্ছি। যতগুলো এখানে পয়েন্ট আছে, সব পয়েন্ট তো বলবো না, তাও কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট গুলোকে আমি ফুলফিল করি। এতগুলো ফুলফিল করলে মানে ভয়েরই ব্যাপার। আচ্ছা, এখানে একটা ছোট বাড়া দেওয়া আছে, স্টেবল এনজাইনা এন্ড আনস্টেবল এনজাইনার ভেতরে ডিফারেন্স দেওয়া আছে। যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে খুব সুন্দর ইংরেজি ভাষায় লেখা আছে। করোনারি এনজিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট। করোনারি এনজিওগ্রাফি মানে হচ্ছে, আমি এর পরের একটা ভিডিও দেখাবো, সেখান থেকে তোরা দেখতে পাবি। কিছু ড্রাগস আছে, তোদের অলরেডি ড্রাগের পোর্শনটা চলে এসছে, কোলজিতে তোরা নিশ্চয়ই পড়বি। এনজাইনার ড্রাগ, তার ভিতরে নাম্বার 1 হচ্ছে নাইট্রেটস, ঠিক আছে। নাইট্রেট বেসিক্যালি একটা এনজাইম আছে, PDE5 এনজাইম, এই এনজাইমটাকে সাপ্রেস করে। যখনই এই এনজাইমটাকে সাপ্রেস করে তখনই তোর ব্লাড ভেসেলস গুলো ডাইলেট হয়ে যায়। ডাইলেশন অফ ব্লাড ভেসেলস হয় নাইট্রেটেড, ঠিক আছে। তো নাইট্রেটস হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা খুব ওয়েল নোন ড্রাগ, যেটা দীর্ঘদিন ধরে এটা ইউজ হয়ে আসছে। আর জিভের তলায় রাখতে হয়, সাবলিঙ্গুয়াল। তার কারণ হচ্ছে কি এখানে ইমিডিয়েটলি ব্লাডের ভিতরে ডিজলভ হয়ে চলে যায় আর সোজা হার্টে চলে যায় সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সম্বন্ধেও তোরা খুব ভালো করে জানিস, অ্যাট লো ডোজ, ঠিক আছে। এমনিতে অ্যাসপিরিনের ট্যাবলেট যেগুলো পাওয়া যায় 325 mg, 325 mg অফ অ্যাসপিরিন ইজ নোন ফর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, মানে এটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ক্যাটাগরি মানে হচ্ছে যেগুলো শরীরে ব্যথা বেদনা জ্বর কমায়। এবার একটা জিনিস খুব খেয়াল কর, যতগুলো ব্যথার ওষুধ আছে প্রতিটা ব্যথার ওষুধের সাথে বলা হয় কি ছোট করে একটা অ্যাসিলক কিংবা একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। তার কারণ হচ্ছে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের সব থেকে বড় সাইড এফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন করা। তার ভেতরে গ্যাস্ট্রিক ইরিটেশনে অ্যাসপিরিন হচ্ছে সব থেকে উপরে। অ্যাট লো ডোজ বলতে 100 mg নিচে যদি আমরা 100 mg ট্যাবলেট যদি আমি অ্যাসপিরিন খাই, তাহলে ব্লাডের ভেতরে যে প্লেটলেট গুলো আছে সেগুলো একের অপরের সাথে চিপকায় না, প্লেটলেট এগ্রিগেশনটা ডিটোরিয়েট হয়। তার মানে যাদের ব্লাড ভেসেলস খুব ন্যারো হয়ে গেছে, প্লেটলেট এগ্রিগেশন যদি হাই থাকে, ন্যারো হয়ে যাওয়া মানে হচ্ছে সেখানে যদি একবার ক্লটিং হয়ে যায় তাহলে সেই পাইপটা তো নষ্ট, সেই ব্লাড ভেসেল তো নষ্ট হয়ে যায়। তো অ্যাসপিরিন ওই ব্লাডটাকে জমতে দেয় না, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে ক্লট প্রিভেন্টিং ড্রাগস। ক্লট প্রিভেন্টিং ড্রাগস মানে হচ্ছে কোন রকম ভাবে ব্লাডকে ক্লট জমতে দেবে না। তার ভিতরে ক্লোপিডোগ্রিল একটা খুব সস্তা অ্যান্ড অ্যাভেলেবল ড্রাগ আছে। আর একটা দেখ, টিকাগ্রিলোর বলে একটা ড্রাগের নাম দেওয়া আছে, ঠিক ক্লট প্রিভেন্টিং ড্রাগের নিচে লেখা আছে। এটার দাম খুব কস্টলি, এটা অলমোস্ট 1 ট্যাবলেট কস্টিং অ্যারাউন্ড 70 রুপিস। আর এটাকে অনেকটা ওই ম্যাজিক ড্রাগ হিসাবেও বলছে, মানে বেশিরভাগ পেশেন্টকে এখন এই ড্রাগটা প্রেসক্রাইব করা স্টার্ট হয়েছে আর ক্লটিংটা প্রিভেনশন হয়ে যায়। স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ আছে। স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ মানে হচ্ছে ওই ড্রাগ গুলো যেগুলো কোলেস্ট্রল লেভেলটাকে কমায়। এক্সাম্পল আমি বলছি অ্যাট্রোভাস্ট্যাটিন, রোজুভাস্ট্যাটিন, এই দুটো হচ্ছে খুব নাম করা ড্রাগ,
ঠিক আছে? তো এই ড্রাগ গুলো তোমার শরীরের ভেতরে কোলেস্ট্রলটা কমায়। তারপরে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যে কোনো ব্লাড ভেসেলস কে চিপকাবার জন্য আর কনস্ট্রিক্ট হওয়ার জন্য ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেন করতে হয়। ব্লাড থেকে ক্যালসিয়াম গুলো ভেতরে ঢুকে আলটিমেটলি ওখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, সেই পাম্পটা অ্যাক্টিভেট হয় আর ব্লাড ভেসেলসটা কনস্ট্রিক্ট হয়। আমি যদি ওই ব্লাড ভেসেলস এর সেলের ভেতরে যেটা ক্যালসিয়াম পাম্প আছে আর ক্যালসিয়াম চ্যানেল আছে সেটাকে আমি যদি বন্ধ করে দিই, তাহলে বাইরে থেকে আর ক্যালসিয়াম ঢুকতে পারছে না। ক্যালসিয়াম যদি না ঢুকতে পারে তাহলে কনস্ট্রিকশন অফ দ্য মাসলস হবে না। হ্যাঁ, বিটা ব্লকার। বিটা ব্লকার মানে হচ্ছে বিটা রিসেপ্টর গুলোকে যে ব্লক করে। বিটা রিসেপ্টর আমাদের হার্টে আছে, বিটা রিসেপ্টর আমাদের ব্লাড ভেসেলস এর ভেতরে আছে, বিটা রিসেপ্টর আমাদের কিডনির ওপরে আছে। আমি যদি বিটা রিসেপ্টর হার্টে আছে আবার দুটো জায়গাতে, এক হচ্ছে এসএ নোডের উপরে আর একটা হচ্ছে মায়োকার্ডিয়ামে। যদি আমি দুটোকেই ব্লক করে দিই তাহলে হার্টবিটটা কমে যায় আর ব্লাড সাপ্লাইটা কমে যাবে আর এনজাইনা থেকে রিলিফ পেয়ে যাবে। ঠিক আছে? কিভাবে হার্ট অ্যাটাক হচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসটা ভেতরে লেয়ারটাকে আমরা এন্ডোথিলিয়াম লেয়ার বলি, এটা হেলদি। এলডিএল কোলেস্ট্রল আসছে। এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, বাজে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলটা আস্তে আস্তে জমা স্টার্ট হবে তোর আর্টারির ভেতরে এন্ডোথিলিয়ামে। ঠিক আছে, এই দেখ আস্তে আস্তে জমা স্টার্ট হচ্ছে। এবার ওখানে ফোম সেল ডেভেলপ হচ্ছে আর ন্যারোইং অফ দি ডায়ামিটার যেটা ছিল সেটা ন্যারো হয়ে গেল। এই ডায়ামিটার যেটা ছিল সেটা অনেকটা কমে গেল। ঠিক আছে, আগে অনেকটা চড়া ছিল। আর এই ফোম সেল ডেভেলপ হওয়া, লিপিড কোর জমা হয়ে যাওয়া, ইনফ্লামেটরি সেল থাকার জন্য যেটা হবে কি নিজের ফ্লেক্সিবিলিটিটা হারিয়ে ফেলেছে ব্লাড ভেসেলসটা। ফাইব্রাস ক্যাপস তৈরি হওয়া স্টার্ট হয়েছে। ফাইব্রাস ক্যাপ মানে হচ্ছে কি ওপরটা শক্ত হওয়া স্টার্ট হয়েছে। এবার আস্তে আস্তে পুরো ব্লাড ভেসেলসটাই নষ্ট হচ্ছে আর ওটা আরো ন্যারো হচ্ছে। তাহলে আগে যতটা ব্লাড যেত এখন আর অতটা যেতে পারছে না, এখন অনেক কম ব্লাড যাচ্ছে। আর এই ফাইব্রাস ক্যাপ গুলো বড়ও হচ্ছে আর উইকও হচ্ছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে কিংবা যে কোনো সময় জিনিসটাকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এবার র্যাপচার হয়ে গেছে, ব্লাড ক্লটিং স্টার্ট হয়ে গেছে। কেন কি শরীর ব্লাডের ভেতরে তো ক্লটিং জায়গা আছে। এবার এই ক্লটটা পুরোপুরি ব্লক করে দিল, ব্লাড ক্লট। ব্লাড ক্লট হয়ে যাওয়া মানে হচ্ছে এই পাইপের ভেতর থেকে আর রক্ত যাচ্ছে না। হার্টের পার্টিকুলারলি কোন জায়গাটাতে হয়েছে সেটা এবার দেখাবে, যেখানটা আস্তে আস্তে নীল হওয়া স্টার্ট হলো। মানে এইখানকার মাসেলস গুলো খাবার দাবার আর পায় না, মানে হার্ট মাসেলস মরে গেল। এবার ওটা বুঝে গেলি তো, ক্লট হয়ে সেই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবার পেশেন্টকে বাঁচাবার জন্য এই প্রসেসটা করা হয়। ঠিক আছে, আবার করে দেখ, ওই আরবিসি গুলো যাচ্ছে, প্লাক ফর্মেশন হয়ে আছে, ন্যারোইং অফ ব্লাড ভেসেলস হয়ে যাচ্ছে, ল্যাক অফ এক্সারসাইজ, বেশি মশলাদার খাবার, রাত 4টে পর্যন্ত মোবাইল করা, এগুলোই হচ্ছে ওই ব্লাড ভেসেলসটা ওই রকম হওয়ার জন্য রেসপন্সিবল। করছে কিভাবে? পায়ের ভেতরে যেটা সব থেকে মোটা ভেইন আছে সেখান থেকে একটা তার ঢুকিয়েছে আর সোজা ডাইরেক্ট হার্টে পৌঁছে গেছে। হার্টে ওই জায়গাটাতে পৌঁছাবে যেই জায়গাটাতে ব্লকেজটা হয়ে আছে। ঠিক আছে, এটা বেসিক্যালি বড় টিভি স্ক্রিনে দেখে ডাক্তাররা, আর হার্টের ভেতরে ব্লাডের সাথে একটা ছোট্ট পারা ডাই দিয়ে দেয়, রং করার জিনিস। এটা রেডিও অ্যাক্টিভ হালকা থাকে, তাই ওটাকে আমরা ইমপ্রেশনটাকে দেখতে পাই। এটাকে বলা হয় বেলুন থেরাপি। ওই বেলুনটা ফুলিয়ে ফুলিয়ে প্লাকটাকে একটুখানি চড়া করলো। জায়গাটা যখনই ওটা চড়া হয়ে গেল তখনই ওখানে স্টেন্ট বসাবে। স্টেন্ট হচ্ছে একটা ওয়্যার মেস, এটাকে ফুলিয়ে ওখানে বসিয়ে দেওয়া হলো আর বেলুনটাকে আবার কমিয়ে আবার ওটাকে টেনে দিল। এবার ওই স্টেনটা কিন্তু ওখানেই থেকে গেল।
তার মানে যে জায়গাটা প্লাক ফর্মেশন হয়েছিল, যে জায়গাটা চিপকে গেছিল, সেই জায়গাটা এখন আর অসুবিধা হবে না। হাতের ভেন দিয়েও কি ঢোকায় এটা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এনজিওগ্রাফি হ্যাঁ, যখন করে এক্স্যাক্টলি সেটা বলছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা হাতের মায়ের আহ, ওটা হাত দিয়েও করে, হাঁটা আর্টারি থেকেও ঢোকায় ওটা। আমি ভেন বললাম, ভুল বললাম, ওটা আর্টারি দিয়ে বেসিক্যালি ঢোকায়। কারণ কিন্তু ওরা রেডি করে যেখানে যেখানে নিজের অনেকগুলো অপশনস রেডি রাখে কি যদি কোনো জায়গাতে সামহাও ওটা যদি পাঞ্চার হয়ে যায় আর ড্যামেজ হয়ে যায় কিংবা কোনো কারণে না ঢোকাতে পারি, তাই আমাদের শরীরে যে 4টে জায়গা আছে যেখানে খুব মানে আর্টারি গুলো ওপরের দিকে উঠে এসছে, মানে হচ্ছে দুটো থাম্বের নিচে আর থাইয়ের কাছে, ঠিক আছে, এই জায়গাগুলোকে ওরা রেডি করে রাখে। আর যেটা ইজি হয় সেখান থেকে ওরা ওটা প্রসেসটা করে। অ্যাথেরোস্ক্লেরোসিস ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি আর শিখে আসছি কি হার্ডনিং অফ দ্য ব্লাড ভেসেলস কে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, আর ফ্যাটি মেটেরিয়ালস যেগুলো জমে যাচ্ছে, যেই প্লাক ফর্মেশন হলো ব্লাড ভেসেলস এর ভেতরে, সেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। ঠিক আছে, আবার একটা ছবি দিয়েই বোঝার চেষ্টা করি। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে পুরো দেখো দুই দিকেই ফ্যাটি লেয়ার জমে গেছে, সেই ফ্যাটি লেয়ার জমে যাওয়ার জন্য ন্যারোইং অফ দ্য ব্লাড ভেসেলস হয়ে গেছে, আর ব্লাড খুব কম যাচ্ছে, যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে। এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু রেসপন্সিবল হচ্ছে সব ধরনের ডিজিজের জন্য। কারোর যদি চুল সাদা হচ্ছে তার জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, কারোর যদি ব্লাড প্রেশার হাই হচ্ছে তার জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, কারোর যদি অ্যারিথমিয়া হয়েছে তার জন্য রেসপন্সিবল অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার এখানে দেওয়া আছে অ্যাথেরোস্ক্লেরোসিস বেসিক্যালি কোন আর্টারিটাকে এফেক্ট করলে কি ডিজিজ হতে পারে। যেমনি করোনারি আর্টারি, যেটা ব্লাড ভেসেলসটা হার্টে যাচ্ছে, সেইটাকে যদি ড্যামেজ করে তাহলে আমার মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে, করোনারি হার্ট ডিজিজ হতে পারে, আর ওটা আমরা এনজাইনা হিসাবে আমরা দেখবো, বুঝতে পারবো। ক্যারোটয়েড আর্টারি মানে হচ্ছে ওই আর্টারিটা যেটা ব্রেনে যাচ্ছে, ব্রেনে যখনই ব্লাড ভেসেলস যাচ্ছে আর সেটাতে যদি হওয়া স্টার্ট হয়ে যায়, তাহলে নামনেস মানে একটা ওই ঝিনঝিনি ভাব হাতে পায়ে চলে আসে, সেইটা আসবে। ফেসিয়াল মাসলস এ প্যারালিসিস হওয়ার একটা চান্স থাকবে, ওরকম মনে হবে। নিঃশ্বাস নিতে অসুবিধে হবে, কথা বলতে প্রবলেম হবে, মাথা ব্যথা থাকবে। এগুলো হচ্ছে কয়েকটা সিগন্যাল ক্যারোটয়েড আর্টারি যদি অ্যাথেরোস্ক্লেরোসিস স্টার্ট হয়ে যায়। পেরিফেরাল আর্টারি মানে হচ্ছে আমার শরীরের বাইরের দিকে যে আর্টারি গুলো আছে, সেখানে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস স্টার্ট হয় তাহলে নামনেস, পেইন, এই ধরনের আমরা প্রবলেম গুলো দেখবো। রেনাল আর্টারিতে যদি হয় হাই ব্লাড প্রেশার ওটা শো করবে, ঠিক আছে। ইন্টেস্টাইনাল আর্টারিতে যদি গোলমাল হয় তাহলে পেটে ব্যথা হবে, ব্লোটিং হবে, সবসময় মনে হবে পেটটা ভরে আছে, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, সব ধরনের অসুবিধা হতে পারে। ঠিক আছে, এবার ওই কথাগুলো কি একটু ভাষায় লেখা আছে আর আমি যাচ্ছি না। কি রিজনস? হাই ট্রাইগ্লিসারাইড এন্ড কোলেস্ট্রল, এটা সবার আগে সব জায়গাতেই হচ্ছে, এটা মেন প্রবলেম, হাই ট্রাইগ্লিসারাইড এন্ড কোলেস্ট্রল। ঠিক আছে, আরেকবার করে আমি রিপিট করে দিচ্ছি। এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল মানে হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড আর ব্যাড কোলেস্ট্রল। গুড কোলেস্ট্রল হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা আছে ছোট মাছ, আখরোট, কাঠবাদাম আর আছে তোমার সামুদ্রিক মাছের ভেতরে। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য হয়, আবার হাই ব্লাড প্রেশার হলেও আবার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। স্মোকিং এন্ড টোব্যাকো ইনটেক হচ্ছে একটা বড় রিজন, ডায়াবেটিস হচ্ছে একটা বড় রিজন, আর এক্সারসাইজ না করাটাও হচ্ছে রিজন। আনহেলদি ডায়েট, এজ হচ্ছে আফটার 45 মেন আর 55 ফিমেলদের জন্য এটা ইনক্রিজ হওয়া স্টার্ট হয়ে যায়। যত বেশি পলিউশনের ভেতরে থাকবে তত বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, আর জেনেটিক প্রবলেম তো থাকতেই পারে। একটা পিকচার দিয়ে বোঝানো আছে হোয়াট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস এন্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস, যেটা আর কি কমপ্লিকেশনস হতে পারে। আমি ছোট্ট করে যাচ্ছি, একদম আমি এক্সট্রিম লেফটে আছি। এখানে রিস্ক লেখা আছে, কাদের জন্য রিস্ক বেশি? যারা ডায়াবেটিক, স্মোকার, ভিটামিন বি ডেফিসিয়েন্সি, যাদের এজ বেশি, যারা মোটা, মেল, সেক্স তাদের জন্য বেশি।
কারোর যদি জেনেটিক অসুবিধা থাকে আর সেডেন্টারি লাইফস্টাইল, দেখ শুয়ে শুয়ে টিভি দেখছে আর কোনো কাজ নেই, এদেরও হবে। আনহেলদি ফুড, হাইপার টেনশন আর হোয়াইট ব্লাড সেলে কিছু গোলমাল থাকে। ঠিক আছে, তার সাথে আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, আফটার 45 ফিমেলদের পোস্ট মেনোপজ হয়, ওই পোস্ট মেনোপোজাল সিনড্রোমে কিন্তু সব থেকে বড় হচ্ছে কোলেস্ট্রলটা ইনক্রিজ হয়ে যাওয়া। এটা আমি জানি না, ফ্যাট, তুমি যত বেশি ফ্যাট খাবে তত বেশি ফ্যাট জমবে, তত কম তোমার মানে এরিয়াটা ডায়ামিটারটা বাঁচবে, আর অ্যাথেরোস্ক্লেরোসিস অত স্পিডে হবে। কি কমপ্লিকেশন? স্ট্রোক হয়ে মারা যেতে পারো, হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারো, কিংবা যদি না মারা যায় তাহলে পাটা কাটা যাবে মিনিমাম। ঠিক আছে, তাহলে দেখে নাও তিনটের ভিতরে কোনটা দেবে, মাথা দেবে, হার্ট দেবে কি পা দেবে। আচ্ছা, এটা আবার একটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস কে সত্যি কথা বলতে না আমরা টেস্টে জানতে পারবো না কি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে কি হয়, এটা সেই রকম কোনো টেস্ট অ্যাভেলেবল নেই। হ্যাঁ, তাও আমরা ব্লাড টেস্ট, যদি আমাদের কোলেস্ট্রল বেশি থাকে, যদি ডায়াবেটিস থাকে, সেখান থেকে আমরা বলবো কি হ্যাঁ ভাই এগুলোকে কমাও। ফিজিক্যাল এক্সামিনেশন, ছুঁয়ে ছুঁয়ে দেখতে হবে কোনো জায়গায় অ্যাথিরোমা হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে একদম স্টার্টিং প্রসেস, সে অল্প অল্প করে বাড়ছে, তারপরে যখন বিকরাল আকার একটা নিয়ে নিয়েছে, একটা বিশাল রূপ ধারণ করে নিয়েছে, তখন আমরা বলছি কি ভাই এ তো গেল, এবার একে এনজিওগ্রাম করাও। কিন্তু তুমি যদি বলো কি একদম স্টার্টিং থেকে, যেরকম ট্রাইগ্লিসারাইড কিংবা কোলেস্ট্রলকে অনেক সময় ধরা যায় খুব ইনিশিয়াল ফেজে, তারপরে ওটাকে ওষুধ খেয়ে কমিয়ে রাখা যায়, সেই রকম অ্যাথেরোস্ক্লেরোসিসকে ধরার কাউরির ক্ষমতা নেই। হ্যাঁ, প্রিভেনশন করা যেতে পারে, কেউ যদি নিজের খাবার দাবারটা ঠিকঠাক ভাবে নামিয়ে নিতে পারে। কি খেতে হবে? লাল দিয়ে লেখা আছে, অলিভ অয়েল খেতে হবে, অ্যাভোকাডোস খেতে হবে, ওয়ালনাটস খেতে হবে, অয়েলি ফিশ খেতে হবে, নাটস, সিডস, আর এগুলো খেলে ভালো। কি কি করবি না সেটা কালোতে লেখা আছে। এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, নো স্মোকিং, মেডিটেশন, হেলদি মাইন্ড, মানে স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে হবে। আচ্ছা, কিছু ড্রাগ দেওয়া আছে, বেসিক্যালি এগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটাকে ডিলে করে, যেরকম হচ্ছে কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট, এইচএনজি কো এ, এখানে ভুল লেখা আছে, এইচএনজি কো এ রিডাকটেজ, ঠিক আছে, যেটাকে আমরা স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস, যেটা আমরা এখনই এনজাইনাতে পড়লাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা এনজাইম, যেই এনজাইমটা শুধু রাত্রিবেলায় অ্যাক্টিভ হয়। রাত্রিবেলা অ্যাক্টিভ হওয়ার জন্য এ কোলেস্ট্রলটাকে, এ শরীরে যে আমরা ফ্যাট গুলো খাই সেটাকে কোলেস্ট্রলে চেঞ্জ করে। তাই এইচএনজি কোএ রিডাকটেজ অর স্ট্যাটিন, এই ক্লাস অফ ড্রাগটাকে ডাক্তাররা প্রেসক্রাইব করে রাত্রিবেলা খাও। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যেগুলো আছে সেগুলোকে খেলে কিছুদিন বেশি বাঁচা যায়। বিটা ব্লকার যদি খাওয়া হয় খারাপ নয়, এখানেও কিছুদিন লাইফটা ইনক্রিজ হবে। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এস ইনহিবিটার্স, আমি জানি না তোরা অবশ্যই পড়ে ফেলেছিস বোধহয় কোলোচিতে। ঠিক আছে, আচ্ছা আমি কটা বাজলো? 11:22, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কয়েকটা আছে, ব্যাস আর কিছু নেই। ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন আছে,